পড়ছিলাম সন্ধ্যা গগনে 2.0, লেখিকা তাসনভা আহমেদ। পর্ব 2। রুমানা বেগম অস্থির হয়ে ফোনটা হাতে তুলে নিলেন। তারপর আবারও বিরক্ত হতে হলো তাকে। এই এলাকায় নেটওয়ার্ক এত খারাপ। রাত প্রায় 12টা বাজে। পুরো গ্রাম অস্বাভাবিক নিস্তব্ধ। এই নিস্তব্ধতা রুমানার অস্বস্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। এত রাত হলো, অথচ সেতু এখনও ফিরল না। রুমানার অস্থির ভঙ্গিতে পায়চারি করছিলেন। জহির মিয়া স্ত্রী জুই তাকে অভয় দিয়ে বললেন, চিন্তা করেন না আপা, হয়তো কোথাও গেছে, চলে আসবে। রুমানা বললেন, সে তো কখনোই এমন করে না, কিছু তো একটা হয়েছেই। জহির মিয়া সেতুর দূর সম্পর্কের চাচা। এই চাচার সাথে তাদের আগে কোনোদিনও কথা হতো না, কিন্তু এই লোকটা যখন বললেন বেশ সুন্দর একটা পাত্রী আছে, তখন থেকে তার সাথে গায়ে পড়ে যোগাযোগ করতে শুরু করলেন রুমানা বেগম। সুন্দর একটা বৌমার খুব শখ তার। পড়াশোনা নিয়ে তিনি ভাবেন না, কারণ তারা সচ্ছল। সে তো বাবার ব্যবসার হাল ধরেছে, তাদের ব্যবসা এখন রমরমা, কিন্তু সে তোর বিয়ে নিয়ে আগ্রহ নেই। গ্রামের অশিক্ষিত মেয়েকে সে কখনোই বিয়ে করবে না। রোমানা জোর করেই তাকে এনেছে। ছেলেটা বুঝি রাগ করে কোথাও চলে গেল। রোমানা হতাশ ভঙ্গিতে বিছানায় গিয়ে বসলেন। জুই তার পাশে এসে বসেন। কালকে তো আবার পূর্ণিমা, আল্লাহ জানে কি যে হয়। রোমানা কপাল কুচে জুইকে প্রশ্ন করে, কেন? পূর্ণিমা রাতে কি সমস্যা? আমি তো জানি না আপা, এ এলাকার মানুষরা পূর্ণিমার চাঁদ দেখে না, অমঙ্গল হয়। আমার তো কয়েকদিন আগেই বিয়া হইল, আমি তো তেমন কিছু জানি না। জহির ভাই কোথায়? উনি আসবেন না? না, উনি কাজে গেলে মাঝে মাঝে ফিরতে অনেক দেরি হয়ে যায়, তখন উনি আর ফেরেন না, ওইখানেই থাকেন। বাসায় তুমি একা থাকো? হ্যাঁ। সমস্যা হয় না? রুমানা খুবই বিস্মিত হলেন, কিন্তু এখন তিনি অন্য কোনো বিষয়ে মাথা ঘামাতে পারছেন না। মাথায় হাত দিয়ে রুমানা চুপচাপ বসে রইলেন। ঝিঝি পোকারা ডেকেই চলেছে, সে তো এখনও ফেরেনি। চোখ খুলতে সেতু দেখে সে মাটির উপর বেকায়দায় পড়ে রয়েছে। আশেপাশে জঙ্গল, যদিও অত ঘন নয়। সে তো অনেক কষ্টে উঠে বসল। একরাশ ক্লান্তি ভর করেছে শরীরে। চারপাশে ভালোভাবে তাকিয়ে জায়গাটাকে পর্যবেক্ষণ করতে লাগলো সে। চুপচাপ বসে রইল কিছুক্ষণ। তারপর উঠে দাঁড়াতে গিয়ে হাতের কাছে একটুখানি ছোট্ট চিরকুট পেল। তাতে লেখা, অস্ত যখন সূর্য যাবে, দেখা মোদের আবার হবে, শেষবেলার ওই স্নিগ্ধ আলোয় হাসবো আমি আবার। চাঁদ উঠবে আকাশ জুড়ে, কলম করা থাকবে ঘিরে, ভয় পেও না তুমি তবু, আসবো আমি আবার। কত রাতের কথা মনে পড়ল সেতুর। সেই মন হরণ করা হাসি, হাড় হিম করা কবিতা, অশরীরী পরিবেশ। সে তো মাথায় হাত দিল। মাথাটা খুব ব্যথা করছে। ওই গরুর গাড়িতে ওঠার পর মেয়েটা একটা কবিতা শুনিয়েছিল। এরপরের কোনো ঘটনাই সে তো মনে করতে পারছে না। সে চিরকুটে আরও একবার চোখ বোলায়। হাতের লেখার মধ্যেও কেমন যেন একটা জাদু লেপ্টে আছে। সে তো উঠে দাঁড়ালো। আশেপাশে গাছপালায় চোখ বোলাতে লাগলো। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকার পর সে হাঁটতে শুরু করলো। শরীরটা কেমন যেন ম্যাজম্যাজ করছে। তার চোখ পড়লো লোকটার দিকে। আপন মনে গুনগুনিয়ে কোথায় যেন যাচ্ছে। সে তো প্রায় নিজের সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠল, আতাউর ভাই। আতাউর যেন একটু চমকে উঠল। তারপর কৌতূহলী চোখে আশেপাশে খুঁজে সেতুকে দেখতে পেল। সে কিছুটা অবাক হয়ে সেতুর দিকে এগিয়ে এলো। সেতু ক্লান্ত সুরে বলল, এটা কোন জায়গা ভাই? আতাউরের চোখ মুখ থেকে এখনও বিস্ময় কাটেনি। সে উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, আপনি এখানে কেমনে আইছেন? কখন আইছেন এইখানে? সে তো বিরক্ত হয়। অনেক কাহিনী, আপনি আগে আমাকে। আতাউর উদ্গ্রীব হয়ে ওঠে, কাল রাইতে আইছিলেন নাকি? কেউ আনছে? কেডা আনছে? আপনি কি জানেন কিছু? এ ব্যাপারে আপনি কিছু জানেন? আতাউর চুপ হয়ে গেল। সে তো অস্থির হয়ে বলে, এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আতাউর আশেপাশে ভালোভাবে দেখে, তারপর সেতুর কাছাকাছি আসে। ফিসফিস করে বলে, কাল রাতে কোনো মাইয়ার লগে দেখা হয়েছিল আপনার? সেতু সবটুকু ভরসা দিয়ে তাকায় আতাউরের দিকে। মাথা নেড়ে বলে, হ্যাঁ। কন কি, মাইয়া এইখানে নিয়ে আইসে আপনারে? হ্যাঁ। আপনি চিনেন না? আপনি চিনেন না, জানেন না, হুদাই একটা মাইয়ার লগে আইসা বললেন? তো কি করতাম? এখন বলেন এটা কোন জায়গা, আর আমি কিভাবে ফিরে যাব? ফিরিয়া যাওয়ানোর তো উপায় নেই। কি শোনেন। আতাউর সেতুর কানের কাছে এসে নিচু স্বরে বলল, আপনি নাকি ওই মাইয়ার গায়ে হাত দিছিলেন? কি, আমাকে ওরকম মনে হয়? সেতুর কণ্ঠে বিতৃষ্ণা ঝরে পড়ে। আতাউর হাত দিয়ে তাকে শান্ত হওয়ার নির্দেশ দেয়। তারপর আবারও জিজ্ঞেস করে, খালি একখান প্রশ্নই তো করলাম ছোট ভাই, কন গায়ে হাত দিছিলেন নাকি? মনে কইরা কন তো। সে তো নিজের চোখ মুখ কুচকে ফেলে, মস্তিষ্কে অযাচিত জোর দেয়। চোখের সামনে ভেসে ওঠে না দেখা রমণীর মুখটা।
কি সন্তর্পণে তার হাতটা টেনে নিয়েছিল মেয়েটা। আতাউর সূক্ষ্ম দৃষ্টিতে তাকায়। মনে পড়ছে, সে তো আমতা আমতা করে মেয়েটা নিজেই তো আমার হাতের উপর হাত রেখেছিল। আতাউরের কুচকানো ভুরু সোজা হয়। সে গম্ভীর হয়ে যায়। ও, আমার কি কোনো বিপদ হবে? আতাউর আপাদমস্তক নিরীক্ষা করে সেতুকে। তার চোখে মুখে কেমন যেন একটা অবহেলা। সে তাচ্ছিল্য ভরা দৃষ্টি সেতুর চোখে এড়ায় না। সে আরও আতঙ্কিত গলায় বলে, কি হলো? কিছু বলছেন না কেন? আতাউর অভিভক্তি হঠাৎ খুব রহস্যময় হয়ে যায়। সে ঠান্ডা গলায় বলে, চলেন আমার সাথে। সে তো থতমত খেয়ে চুপ হয়ে থাকে। আতাউর আবারও দৃঢ়স্বরে বলে, কি হইল, যাইবেননি? নিরুপায় সেতু অসহায়ের মতো চারপাশে তাকায়। তারপর মাথা দুলিয়ে বলে, চলুন। ছোট্ট একটা টিনের ঘর, আশপাশে ঝোপঝাড় দিয়ে আবৃত। দিনের আলোতে ওই ক্ষুদ্র কুটিরের সামনে দাঁড়িয়ে সেতু গা ছমছম করে ওঠে। আতর বলে ওঠে, ভেতরে যান। সে তো ভয়ার্থ গলায় বলে, কেন? কইলাম যে যান। আপনি আমারে বিশ্বাস করেন? হ্যাঁ হ্যাঁ, করি তো। তাহলে যান ভেতরে, কিছু হইব না। আপনি যাবেন? দূর মিয়া, যেটা কইতাছি শোনেন না কেন? যান তো। সেতুর দ্বিরুক্তি না করে ঢুকে পড়ে। সাথে সাথেই বাহির থেকে দরজাটা লাগিয়ে দেয় আতর। সে তো আর্তনাদ শোনা যায়। সে দরজায় প্রাণপণে ধাক্কা দিয়ে চিৎকার করতে থাকে। আতর নির্লিপ্ত ভঙ্গিতে বলে, আইজ রাত্রে এইখানে থাকবেন ছোট ভাই। সে তো ভেতর থেকে অনেক কিছু বলতে থাকে, কিন্তু সে কোনো উত্তর পায় না। এক সময় সে তো ক্লান্ত হয়ে ঘুরে দাঁড়ায়। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তবে ঘরের মেঝেতে লম্বা লম্বা ঘাস আছে, সেগুলো সেতুর পায়ে কাটার মতো বিচ্ছে। সে তো অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে। সাধারণত এতক্ষণে তার চোখের অন্ধকার সয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এমন কিছুই হলো না। তার মনে হলো আধার যেন আরও